ওকে ভাইয়া। তো আজকে আমরা শুরু করছি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো মলাস্কা থেকে অধ্যায়টা শেষ নেওয়ানোর চিন্তায় আছি আর কি। তো দেখা যাক, আজকে যেহেতু পূর্বের টপিক পর্যন্ত পড়ে আসছো, অনেকগুলো বৈশিষ্ট্য বলছিলাম, যারা ক্লাস করছো আশা করি সবার মনে আছে। তো এখন দেখো, আমি তোমাদের তখনই বলছিলাম যে আর্থ্রোপোডা হলো সবচেয়ে বৃহত্তম পর্ব এবং দ্বিতীয় বৃহত্তম পর্ব হলো মলাস্কা, এবং সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব কোনটা তোমরা বলো দেখি যারা ক্লাস করছিলে। হ্যাঁ, তোমাদের যারা ক্লাস করছো তারা হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম হলো একাই নোডের মাটা, দ্বিতীয় ক্ষুদ্রতম হলো পরিফেরা। তো এরপরে দেখো, এরপরে কিছু কথা আছে দেখো। প্রথম পয়েন্ট আছে দেখো, দেহ নরম মাংসল অখণ্ডায়িত। এখন মলাস্কা পর্বের উদাহরণ হলো একটা শামুক। তাহলে শামুকের মধ্যে দেখো এদের দেহটা কিন্তু এই ভিতরে এটা মাংস পেশি, মানে মাংসর মতো অনেকটা দেখতে, এটার কোনো খণ্ডকায়ন হয় না, আর এটা হলো নরম। তো এরপরে দেখো একটা কথা আছে, এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন এই দ্বিপার্শ্বীয় প্রতিসম তোমাদের কিন্তু বলছিলাম, দ্বিপার্শ্বীয় প্রতিসম কত থেকে কত নাম্বার পর্ব পর্যন্ত? 3 থেকে 9। হ্যাঁ, 3 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা দেখছো, যারা ক্লাস করো নাই তারা কিন্তু এই জিনিসগুলো অনেক পিছিয়ে পড়লে, এখানে কিন্তু আমি অনেক টেকনিক দিয়ে দিয়ে বোঝাইছিলাম আর কি। তো এরপরে দেখো, এরপরে একটা কথা, তোমরা এই মলাস্কা পর্বটা একটা ছন্দ দিয়ে মনে রাখবে, সেটা হলো মাহির। যদিও আমি ছন্দ দেইনি তোমাদের এর আগ পর্যন্ত তেমন, তবে এই মলাস্কা ছন্দটা যেহেতু ম আছে, দেখো মলাস্কার ম আছে, ম দিয়ে মনে রাখবে মাহির। এখন মাহির দিয়ে কি কি মনে রাখবে দেখো, মা দিয়ে মনে রাখবে ম্যান্টল আবরণ থাকে, অর্থাৎ এর যে বাইরে খোলস থাকে এটাকে বলা হয় ম্যান্টল আবরণ। অর্থাৎ দেখো পাল্লা, এদের যে দেহের আবরণ থাকে ম্যান্টল, আর এই চুনোময় খোলকে পরিণত হয় পরবর্তীতে এটা। অর্থাৎ প্রথমে যে দেহের আবরণ থাকে সেটা আস্তে আস্তে চুনোময় খোলকে পরিণত হয়, অর্থাৎ শক্ত হয়ে যায়। তোমরা দেখে থাকবে যারা শামুক দেখে থাকছো। তাহলে ম দিয়ে মনে রাখবা ম্যান্টল আবরণ থাকে, হি দিয়ে মনে রাখবা হিমোসিল থাকে। এখন এই হিমোসিল থাকে দুইটা পর্বে, একটা হলো মলাস্কা আর একটা হলো আর্থ্রোপোডা। তোমরা এটা কিন্তু মাথায় রেখো, হিমোসিল থাকে দুইটা পর্বে, একটা হলো মলাস্কা পর্ব, একটা হলো আর্থ্রোপোডা পর্ব। আচ্ছা এরপরে দেখো, র দিয়ে মনে রাখবা হলো রেটিজিওব্বা বা রেডুলা। তাহলে র দিয়ে রেটিজিওব্বা বা রেডুলা নামক এদের কি থাকবে, এদের মুখবিবরে কি থাকবে, কাইটিন নির্মিত, এদের মুখবিবরে কাইটিন নির্মিত একটি রেটিজিওব্বা বা রেডুলা নামক থাকবে। তো এখন দেখো, তোমাদের আমি বলছিলাম কাইটিন জিনিসটা কি, কাইটিন শক্ত হবে না কিউটিকল শক্ত হবে, তোমরা বলো দেখি যারা ছিলে। হ্যাঁ হ্যাঁ, কাইটিন শক্ত হবে, কিউটিকল নরম হবে। তো দেখো এদের যেহেতু এদের ক্ষেত্রে কিন্তু কাইটিন নির্মিত হবে, অর্থাৎ এদের দেহটা শক্ত যেহেতু, তাহলে এক্ষেত্রে এদের দেহটা কী নির্মিত হবে, কাইটিন নির্মিত। আর তাহলে বলছি ম দিয়ে মনে রাখবে ম্যান্টল আবরণ, তারপরে হি দিয়ে মনে রাখবে হিমোসিল, আর র দিয়ে মনে রাখবে রেডুলা বা রেটিজিওব্বা। এরপরে দেখো, এরপরে একটা কথা আছে দেখো, এই 7 নাম্বার পর্বে এদের ফুলকা ফুসফুস আর ম্যান্টল আবরণ, অর্থাৎ এদের ফুলকা ফুসফুস ম্যান্টল আবরণ তিনটা দিয়ে এরা শ্বসন কার্য চালাতে পারে। আমরা কিন্তু মানুষেরা শ্বসন কার্য চালাই কী দিয়ে, শুধুমাত্র ফুসফুস দিয়ে, কিন্তু এরা কিন্তু ফুলকা ফুসফুস ম্যান্টল আবরণ সব কিছু দিয়ে চালাতে পারবে। এরপরে দেখো, এরপরে আছে রক্তে হিমোসায়ানিন বা অ্যামিবোসাইট নামক কণিকা থাকে। আমাদের দেহে যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা থাকে, ঠিক তেমনি এদের দেহে হিমোসায়ানিন আর অ্যামিবোসাইট নামক কণিকা থাকে। এখন এই হিমোসায়ানিন দেখো হি আছে, তো তোমরা মাহির ছন্দের মধ্যে কিন্তু হি ছিল। এরপরে দেখো একটা ইউনিক পয়েন্ট আছে, অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এটা কিন্তু কোনো পর্বে না, এই পর্বে আছে, তোমরা কিন্তু এটা মাথায় রেখো, অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়। এখন অর্ধমুক্ত বলতে কী বোঝায়, তোমরা জানো রক্ত সংবহনতন্ত্র হলো দুই প্রকার, একটা হলো বদ্ধ, একটা হলো মুক্ত। বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কোনগুলো, যেগুলো যেমন আমাদের মানুষের ক্ষেত্রে বলি, আমাদের মানুষের ক্ষেত্রে কি শিরা ধমনী আর এই যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কি রক্তটা বদ্ধ থাকে না আবদ্ধ থাকে, এর মধ্যে কিন্তু চলাচল করে। তো যদি রক্ত প্রবাহটা শিরা ধমনী আর এই হৃৎপিণ্ডের মধ্যে যদি প্রবাহমান থাকে, তাহলে তাকে বলা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। আর যাদের ক্ষেত্রে দেখা যায় শিরা ধমনী হৃৎপিণ্ড ছাড়াও বিভিন্ন কৈশিক জালিকা বা দেহের অন্যান্য জায়গায় যখন রক্তটা প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর এই মলাস্কা পর্বের প্রাণীদের দেখা যাবে অর্ধমুক্ত, অর্থাৎ পুরোপুরি মুক্ত হবে না।
অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। তোমরা মনে রাখবে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় অনেকগুলো, কিন্তু বদ্ধ দেখা যায় দুইটা পর্বে, একটা হলো মলাস্কা মানে অ্যানিলিডা পর্ব, আর একটা হলো কয়ডাটা পর্ব। দুইটা পর্বে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়, একটা হলো অ্যানিলিডা পর্ব আর একটা হলো কয়ডাটা পর্ব। এই দুইটা পর্ব মাথায় রাখবা। আর বাকিদের দেখা যায় হলো মুক্ত, আর সেখানে মলাস্কা পর্বে দেখা যায় অর্ধমুক্ত। আচ্ছা, বুঝতে কারো সমস্যা আছে এর মধ্যে? আর আর হ্যাঁ বলো। এই আপনি বললেন না অ্যানিলিডার এবং কর্ডাটা দুটো হচ্ছে মানে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, হ্যাঁ। এই দুটো। তারপরে আচ্ছা ঠিক আছে, আর কিছু না, ঠিক আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, এটা ঘাসফড়িংয়ের অধ্যায় আছে, তোমাদের ঘাসফড়িংয়ের অধ্যায় কথাটা আছে, সমস্যা নাই। আবার আমাদের অনেক অধ্যায় পড়বো, সমস্যা নাই, এখন না বুঝলেও। তো এখানে দেখো মলাস্কার কিছু লার্ভা দশা আছে, তোমরা চাইলে এগুলো বই লিখে নিতে পারো, তুমি না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এর পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে আছে দেখো অ্যানিলিডা। আচ্ছা, স্ক্রিনশট তুলে নাও, লিখে পরে নিও। আমাদের যেহেতু ক্লাসে 2 ঘন্টায়, তাই তোমাদের শেষ হয় না, তা আমরা আর কী বলবো বলো। আগের দিন কেমিস্ট্রি ক্লাস নিতে গেছি ফার্স্টে, আচ্ছা সেকেন্ড ইয়ারের ওইখানে, তা আমি যেটুকু করাবো ভাবছিলাম তার অর্ধেকও শেষ নামিনি। মানে এই তোমাদের এই রেসপন্স নিতে নিতে প্লাস নেটওয়ার্কের প্রবলেম দেয়, আর এই বিভিন্নভাবে করে শেষ নামে না। তো আমি চাচ্ছি আজকে কিন্তু এই অধ্যায়টা শেষ করতে। তো আচ্ছা দেখো, এরপরে আছে অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বটা তোমরা কী দিয়ে মনে রাখবা? একটা আঙ্গুরিমাল নামক ব্যক্তি দ্বারা। ধরে নাও তোমার একটা বন্ধু আছে, তার নাম আঙ্গুরিমাল, এবং দেখো অ্যানিলিডার কিন্তু আরেক নাম হলো আঙ্গুরিমাল। তাহলে তোমরা মনে রাখবে কি, তোমার একটা বন্ধু আছে তার নাম আঙ্গুরিমাল, কিন্তু সে পুরোপুরি তোমার মানে তোমার বৈশিষ্ট্য সম্পন্ন না। তো দেখো এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলি। দেখো, দ্বিপার্শ্বীয় প্রতিসম ত্রিস্তর বিশিষ্ট। এটা তো তোমাদের বলছিলাম, ত্রিস্তর অর্থাৎ 3 নম্বর পর্ব থেকে বাকি পর্বগুলো সব ত্রিস্তর হবে। দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে 3 নম্বর থেকে বাকি পর্বগুলো, এগুলো তোমাদের বলছিলাম। তো এর পাশাপাশি দেখো আমি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য চলে আসি। তোমাদের কিন্তু রিটেনে এরকম দিয়ে দেয় যে ধরো মলাস্কা পর্ব বা অ্যানিলিডা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, বা একটা উদাহরণ তুলে দেয়। ধরো উদ্দীপকে এরকম কেসো বা একটা শামুকটির ছবি তুলে দিয়ে বলবে এটা কোন পর্বের, তার 5টা বৈশিষ্ট্য লেখো, এরকম তুলে দেয়। তো আমি চাচ্ছি তোমাদের ছন্দ ছাড়া কীভাবে টেকনিক্যালি মাথায় রাখতে পারবা। তো এখানে দেখো এরপরে আছে দেখো প্রথম বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা হয়ে গেছে। এখানে দেখো কিউটিকলে আবৃত এবং এদের প্রকৃত সিলোম থাকে। আমি তোমাদের বলছিলাম প্রকৃত সিলোম কোন পর্ব থেকে কোন পর্ব পর্যন্ত দেখা যাবে? প্রকৃত সিলোম অর্থাৎ প্রকৃত সিলোম বা ইউসিলোমেট কত নম্বর পর্ব থেকে কত নম্বর পর্ব পর্যন্ত বলছিলাম? 5 থেকে 9। হ্যাঁ, প্রকৃতর মানে হ্যাঁ, প্রকৃতর প আছে, প দিয়ে বলছিলাম 5 থেকে 9 পর্যন্ত যে পর্বগুলো আছে সবগুলোই প্রকৃত সিলোমেট হবে। এবং দেখো এদের দেহ হলো কিউটিকলে আবৃত। দেখো এর কিন্তু এই পর্বের উদাহরণ দেখো কেসো, তারপরে যোগ। তাহলে এই কেসো যোগ এগুলো কি, দেহটা নরম পাতলা ত্বক থাকে না? তাহলে পাতলা ত্বক থাকলে সেখানে কি বলছে, কিউটিকল থাকবে। তাহলে কিন্তু এটা আর মুখস্থ করা লাগবে না তোমাদের, মানে তোমরা কিন্তু এই অনায়াসে পেরে যাবো আশা করি। এরপরে দেখো এরপর বলছে প্রকৃত খণ্ডায়ন থাকে। প্রকৃত খণ্ডায়ন তো থাকবে, এদের আগেই বলছিলাম। তো এখানে দেখো এরপরে এখানে বলা হচ্ছে চলনাঙ্গ কাইটিনমাইসিটি বা পেশল প্যারাপোডিয়া। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। তো তোমারে বলছিলাম যে তোমার একটা বন্ধুর সাথে তুলনা করবে। তো তোমার বন্ধু চলার জন্য মানে তুমি চলার জন্য পা ইউজ করো, তোমার বন্ধু কী ইউজ করে? ধরে না প্যারাপোডিয়া ইউজ করে। এইভাবে মনে রাখবা, তুমি চলার জন্য পা ইউজ করো আর তোমার বন্ধু পেশল প্যারাপোডিয়া ইউজ করে। এবং তিনি তোমার বন্ধু কখনো পেশল প্যারাপোডিয়ার পরিবর্তে কাইটিনমাইসিটি ইউজ করে। অর্থাৎ এটা তার চলনাঙ্গ, একটা সে কাইটিনমাইসিটি ইউজ করতে পারে, কখনো পেশাল প্যারাপোডিয়া ইউজ করবে। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে আর একটা পয়েন্ট আছে। দেখো এদের রেশনাঙ্গ হিসেবে নেফ্রিডিয়া কাজ করে। তাহলে তোমার হলো রেশনাঙ্গ কোনটা? নেফ্রন। তোমরা জানো বৃক্কের একক নেফ্রন, তাহলে তোমার রেশনাঙ্গ হলো নেফ্রন। কিন্তু তোমার বন্ধু যেহেতু বলছি সে তোমার থেকে একটু ডিফারেন্ট হবে, তাহলে তার রেশনাঙ্গ কী হবে? নেফ্রিডিয়া। তোমার সাথে কিন্তু মিল আছে অনেকটা। তোমাদের হলো রেশনাঙ্গ নেফ্রন, তার হবে নেফ্রিডিয়া। এরপরে দেখো এদের হলো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। তোমাদের কিন্তু আগেই বলছি 2টা পর্বে বদ্ধ দেখা যাবে, একটা হলো অ্যানিলিডা আর একটা হলো কয়ডাটা।
এবং দেখো এদের রক্তে হিমোগ্লোবিন হিমোরেটিন, যেহেতু বলছিলাম মানুষের সাথে মিল থাকবে তাহলে এদের রক্ত লাল হবে, সবগুলো পেলে মিল আছে। এরপরে দেখো এদের পোস্টিং নালী নলাকার, অর্থাৎ এই যে এটা এই প্রাণীগুলোই তো নলাকার, তাহলে এর মধ্যে যে মুখ থেকে পায়ু পর্যন্ত যে পোস্টিং নালী থাকবে সেটাও নলাকার হবে। এবং এরপরে দেখো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট আরও একটা এমসিকিউ, সেটা হলো ট্রোকোফোর লার্ভা দশা থাকে। তোমাদের পরীক্ষায় আসে যে ট্রোকোফোর লার্ভা দশা কোন পর্বে থাকে, সেটা হলো অ্যানিলিডা। মাথায় রেখো কিন্তু, ট্রোকোফোর লার্ভা দশা কোন পর্বে থাকে, অ্যানিলিডা। আচ্ছা তো এই ভাইয়া একটা কথা বলবো? আচ্ছা বলো বলো। একটা আস্তে আস্তে বললে ভালো হতো। আচ্ছা আমি তো আসতেই বলছি, হয়তো তোমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে হলো, যখন নেটওয়ার্ক প্রবলেম দেয় তখন সাউন্ডটা তাড়াতাড়ি খুব ফাস্ট হয়ে যায়, হয়তো সে কারণে একটু ফাস্ট হয়ে গেছে কিছু সময়। তবে বুঝতে সমস্যা হলে বলো আমারে, আমি তো তোমাদের সুযোগ দিচ্ছি যে যদি একটা টপিক শেষ করে তো আমি বলছি যে এর মধ্যে বুঝতে পারছো কিনা, তাহলে এই টপিকটার মধ্যে বুঝতে পারছো কোনো পারো নাই কোনটা সেটা বলো, তাহলে আমি বুঝাই দিই। জি ভাই পারতেছি, সমস্যা আচ্ছা এর মধ্যে ঠিক আছে, আপনার কথা ঠিক আচ্ছা এর মধ্যে আছে ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা এর মধ্যে কি বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা এরকম রেসপন্স দিবা, রেসপন্স দিলে ক্লাসটা নিতে ভালো লাগে, কারণ অফলাইন হলে রেসপন্স জোর করে নিয়ে নেওয়া যায়, কিন্তু অনলাইনে তো মানে এখানে তো আর সামনাসামনি না। আচ্ছা এরপরে দেখো আর্থ্রোপোডা পর্ব। এখন আর্থ্রোপোডা পর্বের আর এক নাম হলো সন্ধিপদী প্রাণী, অর্থাৎ এদের এই যে পাগুলো দেখো এক এক রকমের পা আছে, বিভিন্ন রকমের পা আছে, আর এর মধ্যে দেখো পার মধ্যে একটু বায়ুপূর্ণ মতো আছে, দেখো সন্ধিপদী, এই কারণে বলা হচ্ছে এদের হলো সন্ধিপদী প্রাণী। তো আর্থ্রোপোডা পর্বের সাথে তোমাদের ঘাসফড়িংয়ের যে বৈশিষ্ট্যগুলো পড়বা অনেকগুলো মিল আছে। এখন দেখো আমি আগেই বলছিলাম আর্থ্রোপোডা হলো প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এরপরে আসি বৈশিষ্ট্যের মধ্যে। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য দেখো, আর্থ্রোপোডা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তোমাদের আগেই বলছি এই বৈশিষ্ট্যগুলো সব হয়ে গেছে, মানে একটা আগে যেগুলো যারা আগের ক্লাসটা ভালো করে করছে এখান থেকে দু চারটা বৈশিষ্ট্য তারা লিখতে পারে। কারণ কেউ যদি এখানে লেখে যে তার হলো পোস্টিং নালী এন্টারোজোয়া, তাহলে কিন্তু সম্ভব। ভাইয়া তোমরা পড়ছিলে পোস্টিং নালী পরিফেরা ছিল প্যারাজোয়া, বাকিগুলো সব এন্টারোজোয়া ছিল। আচ্ছা বলো। আগের ক্লাসটা যে গ্রুপে যদি ছাড়ে দেন তাহলে ভালো হতো। আচ্ছা আগের ক্লাসটা যার দরকার হবে আমার ইনবক্সে নক দিবা, আমি লিঙ্কটা দিয়ে দিবানে। যারা আমার Okay, কাছে ইনবক্সে নক দিছিল তাদের সবারই দিয়ে দিছি। তবে একটা কথা, আসলে আগের বার আমি ক্লাস নেওয়ার সময় ইয়ারফোন ইউজ করছিলাম, আর যার ফলে সাউন্ডটা অনেক লো হয়ে গেছে, মানে হয়তো তোমাদের ইয়ারফোন বা হেডফোন ইউজ করে শুনতে হতে পারে। তো এটার জন্য আমি দুঃখিত, এছাড়া আমার কিছু করার নাই। আসলে আমি প্রথম ক্লাস রেকর্ড করছিলাম, তো সেখানে ইয়ারফোন লাগাই করছিলাম, আজকে তাই আগের মাথায় ইয়ারফোন খুলে রাখছি যে সাউন্ড কেন লো হয়। আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা তো যাদের দরকার হবে ইনবক্সে নক দিলে হয়ে যাবে, সমস্যা নাই, বা তোমাদের ওই গ্রুপে দিয়ে দিবে, কন্টিনিউ করেন। আর না হলে গ্রুপে দিয়ে দিবা না, সমস্যা নাই। আচ্ছা তো দেখো এরপরে আছে, দেখো প্রথম বৈশিষ্ট্য আছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত, এগুলো বলছিলাম। আচ্ছা একটা কথা আমি আগের দিন পড়াইছিলাম যে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন দেখা যায় কোন পর্বে? আর্থ্রোপোডা পড়বে। হ্যাঁ আর্থ্রোপোডা পর্বে, তোমাদের বলছিলাম অঞ্চলায়নের অ আছে, আর্থ্রোপোডারও অ আছে। আচ্ছা তো দেখো এখানে দ্বিতীয় পর্ব আছে, দেখো এরা ট্যাগমাটায় বিভক্ত। ট্যাগমাটা বলতে কি বোঝানো হচ্ছে, এদের দেহটা দেখো এরকম, মানে সামনের দিকের অঞ্চল, যেহেতু ঘাসফড়িংটা থাকলে এখানে হয়তো ভালো হতো, তো এদের এরকম সামনের দিকেরটা হলো বলা হচ্ছে মস্তক, মাঝখানের হলো বুকের দিকেরটাকে বলা হচ্ছে বক্ষ, আর শেষের দিকের এইটুকু বলা হচ্ছে উদর। এটা যেহেতু ঘাসফড়িং না, ঘাসফড়িং থাকলে আরও সুন্দর করে বোঝানো যেত, মানে সামনের দিকেরটা হলো বক্ষ, এগুলো ঘাসফড়িং আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। তোমরা যারা ঘাসফড়িংটা পড়ে ফেলছো তাদের হয়তো এটা বোঝার কথা, এ কারণে বলছে এরা বিভিন্ন ট্যাগমাটায় বিভক্ত। এরপরে বলছে দেখো এদের এক জোড়া বা দু জোড়া অ্যান্টেনা থাকে। তোমরা এই টপিকটা যদি ক্লিয়ার নাও বুঝতে পারো সমস্যা নাই, যখন ঘাসফড়িংয়ের অধ্যায়টা করাবো তখন ইনশাল্লাহ এই বৈশিষ্ট্যগুলো ওইখানে পড়লে মুখস্থ হয়ে যাবে। তো দেখো এরপরে বলছে এদের এক জোড়া বা দু জোড়া অ্যান্টেনা থাকে, অর্থাৎ দেখো এদের মাথায় এই যে লম্বা লম্বা এটাকে বলা হচ্ছে অ্যান্টেনা। আর এদের হলো এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী বলতে বোঝাচ্ছে এদের হলো আই অর্থ বলতে বোঝানো হচ্ছে এদের হলো চোখ। পুঞ্জাক্ষী বলতে এদের চোখকে বোঝানো হচ্ছে। তাহলে এদের দুইটা চোখ থাকে, তাই বলা হচ্ছে এক জোড়া চোখ থাকে, তিনটা সরলাক্ষী থাকে। এগুলো সব ওই ঘাসফড়িংয়ের অধ্যায়ে ডিটেলস পড়বা, চিত্র সহ, সমস্যা নাই। এরপরে দেখো এদের দেহ বলছে রক্ত গহ্বরে পূর্ণ হিমোসিল থাকে। এখন হিমোসিলটা কি, অনুন্নত যেসব প্রাণী আছে সেসব প্রাণী দেহে কী হয়, আমাদের যেমন শিরা ধমনী থাকে না, এদের এই শিরা ধমনী না থাকে, এদের থাকে হিমোসিল। আর আমাদের এই শিরা ধমনীর মধ্যে রক্ত প্রবাহিত হয় না, তাহলে এই রক্তের পরিবর্তে তাদের থাকে হিমোলিম্ফ। আর তোমরা ঘাসফড়িংয়েরও এখানে পড়বা, সমস্যা নাই, হিমোলিম্ফ, হিমোসিল, পৃষ্ঠীয় বায়িকা, এগুলো সব পড়বা। তো আমি বলছিলাম হিমোসিল থাকবে দুইটা পর্বে, পর্ব দুইটার নাম কি কি?
আচ্ছা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, মলাস্কার আর্থ্রোপড। হ্যাঁ ভাই মলাস্কার আর্থ্রোপড। ঠিক আছে, তো তোমরা এত লেটে উত্তর দিচ্ছ কেন বুঝলাম না তো। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে ভাই যে কখন থেকে আচ্ছা হয়তো তোমরা আনমিউট করো নাই বা নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, কিছু করার নাই। এখন আবহাওয়া মানে একটু মতো তো ডার্ক মোডে আছে, এই কারণে একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে হয়তো। আচ্ছা তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? জি জি। জি ভাইয়া। আর আর এর ফাঁকে একটা কথা বলে নেই, তোমরা যারা ক্লাস করবা, মানে আমি বলে না, যে ভাই ক্লাস নেক না কেন, তোমরা প্রত্যেক দিন গ্রুপের মধ্যে একটা রেসপন্স দিবা, যাতে আমি অন্তত বুঝতে পারি যে তোমাদের ক্লাসে, মানে তোমাদের ক্লাসে টিচাররা কীরকম ক্লাস নিচ্ছে। কারণ এটা আমি সব ব্যাচেই বলে থাকি আর কি। তোমাদের আগেই অনেকে বলছি, আজকে হয়তো অনেকেই নতুন স্টুডেন্ট আছে, এই কারণে আবার বলছি যে কথা হলো, ধরে নাও আজকের ক্লাসটা তোমার পছন্দ হয় নাই, বা তাহলে বা তোমার ক্লাসটা ভালো লাগে নাই, বা তোমার হয়তো টিচারটা ভালো করে বোঝাতে পারে নাই, তাহলে তোমরা গ্রুপে রেসপন্স দিবা যে ভাই ক্লাসটা হয়তো আরেক ভাইয়া নিলে ভালো হতো, বা ক্লাসটা যদি আরেকটু ট্রিকি দিতেন বা আরেকটু তথ্য দিতেন বা এরকম কিছু তো দিয়ে বলবা। যদি ডাইরেক্টলি বলতে না পারো পাবলিক গ্রুপে, প্রেস্টিজের ব্যাপার, তারপরে এরকমভাবে বলবা যাতে অন্তত আমি বুঝতে পারি যে তোমাদের সেই টিচার ক্লাসটা হয়তো তোমাদের বোঝাতে পারে নাই, তাহলে সেখানে আমরা আর একটা টিচার দিয়ে ওই ক্লাসটা, যে ক্লাসটা তোমরা বুঝতে পারো না, ওই ক্লাসটা আবার নেওয়া যায় কিনা। বুঝতে পারছো? এগুলো তোমাদের বলা থাকলো। তোমরা গ্রুপে প্রত্যেকদিন রেসপন্স দেবা, অনেকেই পোস্ট দেয়, তো তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা অন্তত তাদের রেসপন্সটা দেয়। কারণ তোমরা যতক্ষণ মতামত দিবে আমরা বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো বা তোমাদের ওপর কতটা দিলে আমরা পারবো সঠিকভাবে। কেমন কারণ হলো, আমরা কিন্তু এই অনলাইন প্রোগ্রামটা শুরু করছি নতুন, এখন নতুন বেলায় কিন্তু আমরা স্টুডেন্টদের মন বুঝতে গেলে একটু কষ্টকর। তো এই কারণে তোমরা যখন রেসপন্স দিবা তখন আমরা একটু বুঝতে পারবো যে তোমাদের কীরকম ফিডব্যাকটা আসছে আর কি। আর এর মধ্যে যারা ফর্ম পূরণ করো নাই, আমি ক্লাস শেষ করে এই ফর্মটা আবার দিয়ে দিবা না গ্রুপের মধ্যে। ফাইনাল যে ফর্মটা দিছিলাম, অনেকেই পূরণ করছে অনেকেই করে নাই, ওই ফাইনাল ফর্মটা পূরণ করে ফেলবা। কারণ আমরা ওই আমাদের একটা ডাটা শিট তৈরি হয়েছে তোমাদের নিয়ে, যে স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে সবার নিয়ে একটা শিট তৈরি হচ্ছে। তো সেখানে যারা ফর্মটা পূরণ করছিল 6-7 জন, তাদের নামটা উঠে গেছে, বাকিদের নামগুলো এখনও উঠে নাই। তোমরা ফর্মটা পূরণ করে ফেলবা। আর আমি আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবা না, যারা ক্লাস করো নাই তারা দেখে নিও। তবে তোমরা চেষ্টা করবা লাইভে ক্লাস করার, কারণ আমি লাইভে স্টুডেন্ট না পেলে কিন্তু রেকর্ড করা অফ করে দেবো। হয়তো আমি রেকর্ড করা রাখছিলাম এই কারণে, যারা ক্লাস করে লাইভে কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে টুকিটাকি মিস করে, তাদের জন্য এই রেকর্ডটা দেই যদিও। আচ্ছা, তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি শুরু করব? জি ভাইয়া। জি ভাইয়া শুরু করেন। আচ্ছা, এরপরে দেখো এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র তোমাদের পড়াইছিলাম যারা ফ্রি ক্লাস করছিলে। পৌষ্টিকতন্ত্র দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হলো পৌষ্টিক গ্রন্থি, একটা হলো পৌষ্টিক নালী, দুইটা পড়ছিলে। তো পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, এগুলো আমরা জুওলজি 3য় অধ্যায়ে আছে, খুব ভালো করে পড়বো, সমস্যা নাই। আর এরপরে দেখো, এরপরে 6 নম্বর পয়েন্টে আছে রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। তোমাদের কিন্তু এটা আগেই বলছি উন্মুক্ত আর বদ্ধ জিনিসটা কি। এক্ষেত্রে হলো হৃদযন্ত্র, ধমনী, হিমোসিল সব জায়গায় পৌঁছায় যায় আর কি রক্তটা। এরপরে রেশনাঙ্গ আছে ম্যালফিজিয়ান নালিকা। এই ম্যালফিজিয়ান নালিকাটা কি? এটা হলো চিত্রসহ আছে, অর্থাৎ রেশন অঙ্গ এদের। এই চিত্রটা তোমাদের ওই যখন ঘাস পোড়িং করাবো, তখন ঘাস পোড়িংয়ের রেশন অঙ্গ হলো ম্যালফিজিয়ান নালিকা, ওখানে চিত্রসহ একেবারে ডিটেলস বলা আছে। তো আজকে ক্লাস যেহেতু সীমিত, ওইখানে আমি চেষ্টা করবো বোঝানোর। আর এখন শুধু জেনে রাখো এদের রেশনাঙ্গ হলো ম্যালফিজিয়ান নালিকা। এরপরে এদের রূপান্তর ঘটে, অন্তর্নিষেক ঘটে, এগুলো সব তোমরা আগেই পড়াই, মানে এগুলো সব ঘাস পোড়িংয়ের ওই অধ্যায়ে ইনশাল্লাহ বুঝাই দিতে পারবো সুন্দর করে, যে ওখানে রূপান্তর ঘটে কিভাবে, মানে ঘাস পোড়িংয়ের রূপান্তর ঘটে কিভাবে, তারপরে ঘাস পোড়িংয়ের দর্শন কৌশল কিভাবে আছে, সে সবগুলোই এই আত্মপোটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এবং তোমরা জানো হাইড্রা পর্বের বৈশিষ্ট্যটা আমাদের নিডারিয়া পর্বের সাথে মিল আছে, এ কারণে হাইড্রার যা বৈশিষ্ট্য আছে সবগুলোই নিডারিয়া পর্বের মধ্যে পাওয়া যাবে। তো আচ্ছা, এই টপিকের মধ্যে কোনো বুঝতে সমস্যা আছে কিনা তোমাদের? একটু মতামত দাও। না ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। অন্তনিষেকটা একটু বলেন। আচ্ছা, নিষেক মূলত বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে মানে বিভিন্নভাবে নিষেকে প্রকারভেদ করা যায়। তবে এক্ষেত্রে নিষেকটা 2 প্রকারে ভাগ করছে, একটা হলো অন্তনিষেক, একটা হলো বহিনিষেক। এখন অন্তনিষেক আর বহিনিষেকটা কি? অন্তনিষেক বলতে বোঝায় তোমার যখন জীবদেহের মধ্যে
তোমার জীবদেহের মধ্যে যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলে নিষেক করবে সেটাকে বলা হচ্ছে অন্তনিষেক। আর বহির্নিষেকটা কি? বহির্নিষেকটা হলো ধরো না শুক্রাণু আর ডিম্বাণুটা বাইরের পরিবেশে বের করে দিল, পুরুষটা শুক্রাণু দিল, স্ত্রীটা ডিম্বাণু দিল, এবং ওখানে যখন জাইগোট গঠন হয়ে নতুন একটা প্রাণী আস্তে আস্তে জন্ম নেবে। এই যে নিষেকটাকে কে বলা হচ্ছে? বহির্নিষেক। যেমন মাছের ক্ষেত্রে বহির্নিষেক ঘটে, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু অন্তর্নিষেক ঘটে, কারণ আমাদের কিন্তু বাচ্চাটা পেটের মধ্যেই থাকে। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আর 10 মিনিট পরে হয়তো ক্লাসটা কেটে যেতে পারে। তোমাদের ক্লাস কেটে গেলে তোমরা সাথে সাথেই জয়েন দেওয়া, যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্ক দিয়ে জয়েন দেবা। আর কথা হলো তোমাদের 8টা পর্যন্ত যেহেতু ক্লাস থাকে, 6টা থেকে 8টা পর্যন্ত, এর মধ্যে যদি কেটে যায় বুঝবা তোমার নেটওয়ার্ক প্রবলেম বা কোনো একটা সমস্যায় কেটে গেছে, সাথে সাথে জয়েন দিবা। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে একাই নোটার মাটা। আমাদের নন কোয়ার্টারটা পর্বের 8টা পর্ব ছিল, তার মধ্যে এটা শেষ পর্ব, একাই নোটার মাটা। এখন একাই নোটার মাটার আর একটা নাম আছে দেখো, কণ্টকত্বক প্রাণী। কণ্টক বলতে কী বোঝানো হচ্ছে? এই যে প্রাণীগুলো আছে দেখো, এদের দেহে কাঁটাযুক্ত ত্বক থাকবে, এদের ত্বকে কাঁটা থাকবে, এই কারণে বলা হচ্ছে কণ্টক বিশিষ্ট প্রাণী। আর এবারে একটা কথা মাথায় রাখবা, তোমাদের বলছিলাম প্রতিসমতা পড়ানোর সময় বলছিলাম যে যখন একাই নোটার মাটা পর্বটা লার্ভা দশায় থাকবে তখন তাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যাবে, এবং এটি যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যাবে তখন এটার পঞ্চরীয় প্রতিসম দেখা যাবে। অর্থাৎ পূর্ণাঙ্গর প দিয়ে মনে রাখতে বলছিলাম, পঞ্চরীয় দেখা যাবে। তাহলে একাই নোটা মাটার পর্ব যখন লার্ভা দশায় থাকবে, এই প্রাণীটা ধরো, এই যে একাই নোটা মাটার একটা প্রাণী ধরো সমুদ্র তারা, এটা যখন লার্ভা দশায় থাকবে তখন এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে, এবং এটা যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন এটা পঞ্চরীয় প্রতিসম দেখা যাবে। অর্থাৎ এইভাবে এদেরকে 5 ভাগে ভাগ করা যাবে, বুঝতে পারছো? এইভাবে 5টা ভাগে ভাগ করা যাবে, এ কারণে বলা হচ্ছে পঞ্চরীয় প্রতিসম। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে কথা আছে দেখো, এটার দেহ কণ্টকময়, স্পাইন থাকে, এগুলো তো বোঝা যাচ্ছে। এরপরে মৌখিক বিমৌখিক তলে বিভক্ত, অর্থাৎ মুখের দিকে মানে ওরালের দিকে একটা থাকবে আর অ্যাবোরাল একটা থাকে, অর্থাৎ মুখের দিকে একটা তল থাকে, পিছনের দিকে একটা তল থাকে। আর এরপরে দেখো এখানে 5টি অ্যাম্বুল্যাক্রাল খাত থাকে, অর্থাৎ 5টি অ্যাম্বুল্যাক্রাল খাত থাকে। এই দেখো এইখানে এই একটা খাত, এই একটা খাত, এরকম 5টা অ্যাম্বুল্যাক্রাল খাত থাকে, বুঝতে পারছো? এরপরে দেখো এদের পানি সংবহনতন্ত্র দেখা যায়। তোমরা মনে রাখবা এই একাই নোটার মাটা পর্বের সকল সদস্যই সামুদ্রিক। আচ্ছা, পারভেজ একটু টাইপিং অফ রাখো। একাই নোটার মাটা পর্বের সকল সদস্যই হলো সামুদ্রিক, বুঝতে পারছো? একাই নোটা মাটার পর্বের সকল সদস্য হলো সামুদ্রিক। এখন তাহলে সামুদ্রিক যেহেতু, তাহলে এইভাবে মনে রাখবা, যেহেতু এই পর্বের প্রাণীগুলোই সামুদ্রিক, তাহলে এই পর্বের মধ্যেই পানি সংবহনতন্ত্র থাকবে। তাহলে একাই নোটা মাটা পর্বের সকল সদস্যই সামুদ্রিক, এবং এখানে পানি সংবহনতন্ত্র থাকবে। পানি সংবহনতন্ত্রের কাজ কী করে? পানি সংবহনতন্ত্রটা তৈরি হয় দেখো দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্যকরণের, অর্থাৎ সিলোম জিনিসটা তোমাদের পড়াইছিলাম, ওই সিলোম থেকে সৃষ্ট হয় এই পানি সংবহনতন্ত্রটা, যেটা হলো এদের দেহের মধ্যে যে পানির চলাচল, পানির ভারসাম্যটা বজায় রাখতে সাহায্য করে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো এরপরে আরও একটা কথা আছে দেখো, এখানে হলো নালিকাপথ বা টিউব ফিট থাকে, মানে এদের চলনাঙ্গের নাম নালিকাপথ বা টিউব ফিট। এবং এই যে টিউব ফিট আছে, এটা চলনাঙ্গ ছাড়াও আরও কিছু কাজ করে, সেরকম হলো শ্বসন আর খাদ্য আহরণে সাহায্য করে। তাহলে এদের মানে নালিকাপথ থাকবে বা চলনাঙ্গ হিসেবে থাকবে হলো টিউব ফিট, আর এই টিউব ফিটটা আরও কয়েকটা কাজ করবে, সেটা হলো শ্বসন আর খাদ্য আহরণে সাহায্য করবে। এরপরে দেখো, এরপরে এদের রক্ত সংবহনতন্ত্র থাকে না। একাই নোটার মাটা পর্বের মধ্যে রক্ত সংবহনতন্ত্র থাকে না। তাহলে রক্ত সংবহনতন্ত্র যদি না থাকে, তাহলে সে কিভাবে তার দেহের মধ্যে রক্ত সংবহনতন্ত্র হয়? তোমরা জানো, আমাদের দেহের যদি কোনো একটা কোষে যদি রক্ত না পৌঁছায়, তাহলে সে কোষটা কিন্তু পচে যায়। ধরে নাও তোমার পায়ের নখ পচে যায় অনেকের, বা পায়ের কোনো একটা পার্ট পচে যায়। এই পচে যায় কখন? যখন কিন্তু ওই পার্টে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। আমাদের দেহের যদি কোনো একটা পার্টে যদি রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পার্টটা পচে যায়। এমনকি আমাদের যে মশা, ক্ষুদ্র প্রাণী, তারও কিন্তু একবার শিরা উপশিরা পর্যন্তও কিন্তু রক্তটা পৌঁছায় যায়। ওইটুকু সরু প্রাণী, তার মধ্যে দেখো রক্ত সারা দেহে পৌঁছায় যায়। আসলে সৃষ্টিকর্তার কী সৃষ্টি, চিন্তা করো তো। তাহলে এই পর্বে যেহেতু রক্ত সংবহনতন্ত্র থাকে না, তাহলে এখানে রক্ত সংবহনতন্ত্রের কাজ করে কোনটা? একটা হলো হিমালতন্ত্র আর একটা হলো পেরিহিমালতন্ত্র, এই দুটো হলো রক্ত সংবহনতন্ত্রের কাজ করে। এরপরে এদের রেশন অঙ্গ নেই, ত্বকীয় ফুলকাপ নালিকাপথ শোষণ করে। হিমাল, পেরিহিমাল এগুলো কি বা? আমাদের রক্ত সংবহনতন্ত্র হিসেবে যেমন কাজ করে, আমাদের হৃৎপিণ্ড যেমন রক্ত সংবহনতন্ত্রের কাজ করে, সেখানে হৃৎপিণ্ডের মধ্যে কয়েকটা ভাবে করে, যেমন করোনারি রক্ত সংবহনতন্ত্র আছে, পোর্টাল রক্ত সংবহনতন্ত্র আছে, ঠিক তেমনি এদের দেহ আছে হিমাল আর পেরিহিমাল তন্ত্র।
অর্থাৎ এটা পুরোপুরি আমাদের মানে উন্নত না, অর্থাৎ মানে পুরোপুরি রক্ত সংবহনতন্ত্র আমাদের যেমন মানুষের যেমন রক্ত সংবহনতন্ত্রটা হৃৎপিণ্ড শিরা ধমনী দিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করতেছে, এদের দিয়ে ওটা সুযোগ থাকে না। এদের এই পার্টটার নাম হলো, এদের রক্ত সংবহনতন্ত্র করতে যে তন্ত্রটা কাজ করবে সেটার নাম হলো হিমালতন্ত্র বা পেরিহিমালতন্ত্র। আচ্ছা, আর এই এই টপিকের মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখো কোয়াড্রেটা পর্ব। আমরা এতক্ষণ সব নন কোয়াড্রেট পড়ে আসলাম। নন কোয়াড্রেট কোনগুলো ছিল? যাদের ভ্রূণ অবস্থায় বা আজীবন নটোকট থাকে না। কিন্তু এবার আমরা যে পর্বগুলো পড়বো সেখানে ভ্রূণ অবস্থায় বা আজীবন নটোকট থাকবে। এখন এই কোয়াড্রেটা পর্বর কিছু বৈশিষ্ট্য আছে, কোয়াড্রেটা পর্বের বৈশিষ্ট্য, নন কোয়াড্রেটা পর্বের বৈশিষ্ট্য, এগুলো তোমাদের মাঝে মাঝে আসতে দেখা যায় রিটেনে পরীক্ষায়, এমসিকিউ তো মাঝে মাঝে আসে। তো কয়েকটা জিনিস বলে দেয় এখানে। কোয়াড্রেটা পর্ব কোনগুলো? যেসব পর্বের প্রাণীদের অর্থাৎ আমাদের পৃষ্ঠরেখা বরাবর, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর যদি ভ্রূণ অবস্থায় বা আজীবন নটোকট থাকে তাদেরকে বলা হচ্ছে কোয়াড্রেটা। আর এখন দেখো এই মানুষের কাছে কোয়াড্রেটা পর্বে মানে মানুষের কাছে কোয়াড্রেটা পর্বই বেশি পরিচিত, কারণ আমাদের এই যে পাখি, কবুতর বলো, মাছ বলো, তারপরে ব্যাঙ বলো, সরীসৃপ বলো, সবগুলোই কিন্তু কোয়াড্রেটা পর্বের। এ কারণে মানুষের কাছে কোয়াড্রেটা পর্বটা একটু বেশি পরিচিত। এবার এখানে একটা কথা আছে দেখো, মানুষের সাথে ঘনিষ্ঠ পর্ব হচ্ছে একাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা। এখন যদি তোমার যে কোনো একটা পর্ব যদি বলা হয়, ধরো মলাস্কা পর্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন পর্বের, তাহলে তোমরা মাথায় এনে নিবা ঠিক ওর আগের পর্ব আর পরের পর্বটা হবে। তাহলে মলাস্কা পর্বের আগের পর্ব যেটা ছিল অ্যানিলিটা, আর এরপরে ছিল নেমাটোটা, ওই দুইটা পর্ব হলো ঘনিষ্ঠ পর্ব। ঠিক একইভাবে এখানে বলছে কোয়াড্রেটা পর্বের ঘনিষ্ঠ পর্ব হলো, কোয়াড্রেটা পর্বের আগে ছিল একাইনোডার্মাটা, আর এর পরবর্তীতে এর আরেকটা পর্ব হচ্ছে এটা হলো গৌণ পর্ব, হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা হলো গৌণ পর্ব। তোমরা পড়ছিলে 8টা মোট পর্ব ছিল 33টা। আমাদের হিকম্যান 33টা পর্ব আবিষ্কার করছিল, তার মধ্যে মুখ্য ছিল 9টা, আর বাকিগুলো ছিল সব গৌণ। এই হেমিকর্ডাটাও গৌণ পর্বের মধ্যে, হেমিকর্ডাটা, টিনোফেরা, এগুলো সব গৌণ পর্বের মধ্যে। আচ্ছা, এরপরে দেখো নটোকট। নটোকট তোমার যে পিঠের দিকে মেরুদণ্ড আছে, আমরা উন্নত যেসব প্রাণী আছে আমাদের কিন্তু নটোকটটা থাকে না। আমরা উন্নত প্রাণীটার ভ্রূণ অবস্থায় নটোকট থাকে, কিন্তু আমরা যখন পরিণত হয়ে যায় আমাদের সব পিঠের দিকে দেখো মেরুদণ্ড হয়ে গেছে, মেরুদণ্ডে পরিণত হয়। আর এরপরে দেখো স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জুটা তোমরা তো জানো, আমাদের মাথার দিকে আমাদের স্নায়ুরজ্জুটা মূলত এই মস্তিষ্ক আর সুষুম্নায় ডিভাইডেড হয়ে যায়। এরপরে আছে দেখো গলবলীয় ফুলকারন্ধ্র। আমাদের কোনো কোনো প্রাণীর জীবনের দশায় বা জীবন কি হয়, গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে, কিন্তু আমাদের এই উন্নত প্রাণীদের দেহে কিন্তু ফুলকারন্ধ্র থাকে না, কারণ আমাদের দেহে কিন্তু কি থাকে, ফুলকা থাকে না ফুসফুস থাকে? হ্যাঁ, আমাদের দেহে থাকে ফুসফুস। আচ্ছা, এরপরে দেখো একটা অনেক ইম্পর্টেন্ট কথা আছে, এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল জিনিসটা কি? আমাদের ভ্রূণ অবস্থায় এন্ডোস্টাইল থাকে, কিন্তু আমাদের যখন আমরা বড় হয়ে যাই তখন আস্তে আস্তে এটা থাইরয়েডে রূপান্তরিত হয়। তাহলে এন্ডোস্টাইলটা কিসে রূপান্তরিত হয়? থাইরয়েডে। সবার গলায় হাত দিয়ে দেখো থাইরয়েড আছে, ওখানে একটু উঁচু মতো হয়ে আছে, তো গলায় থাইরয়েড থাকে। এই থাইরয়েডটা মূলত পূর্বে ছিল এন্ডোস্টাইল, এখন থাইরয়েডে রূপান্তরিত হয়ে গেছে। এরপরে আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, হৃৎপিণ্ডের অবস্থান। আচ্ছা, আমরা বুকের দিকের ওই পর্বটাকে বলা হচ্ছে, বুকের দিকের যে ভাগটা ওটাকে বলা হচ্ছে অঙ্কীয় দেশ, আর পিঠের দিকের ভাগকে বলা হচ্ছে পৃষ্ঠীয় দেশ। তাহলে হৃৎপিণ্ড যেহেতু থাকে বুকের সামনের দিকে, তাহলে মনে রাখবে হৃৎপিণ্ড থাকবে অঙ্কীয় দেশে। এরপরে দেখো পার্শ্বপদ, দুজরা পার্শ্বপদ থাকে, যে অন্তঃকঙ্কালে অবলম্বিত। এরপরে আছে দেখো লেজটা কোন দিকে থাকে? পায়ের দিকে থাকবে না, এটা কিন্তু পশ্চাৎ দেশে থাকবে। আর এরপরে হলো খণ্ডকায়ন। খণ্ডকায়ন আমাদের মূলত নাই বলা যায়, কারণ আমাদের খণ্ডকায়ন, আমাদের যদি সিলোম আছে, আমাদের খণ্ডকায়নটা সিলোম পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা, এ পর্যন্ত কারো সমস্যা? না ভাইয়া। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে 9টা পর্ব পড়ে আসলাম। এখানে কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, একবার চোখগুলাই নিবা, কারণ আগে আমি সব পড়েই আসছি, সমস্যা নাই। এরপরে আছে দেখো কোয়াড্রেটা পর্বের যে শ্রেণীগুলো আছে। আমরা এতক্ষণ প্রধান পর্ব পড়লাম কোয়াড্রেটা। এই কোয়াড্রেটার কিছু আমরা সুপার ক্লাস পড়ব এবং সুপার ফাইলাম পড়ব, বুঝতে পারছো? সুপার ক্লাস এবং সুপার ফাইলাম পড়ব। এখন দেখো এই কোয়াড্রেটা পর্বের মধ্যে, দেখো কোয়াড্রেটা পর্বের মধ্যে শ্রেণী বিভাগ আছে। দেখো কোয়াড্রেটা পর্বকে 3টা সাব ফাইলামে ভাগ করা হচ্ছে। একটা হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এখন তোমরা মনে রাখবা এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার মধ্যে আজীবন নটোকট থাকে, এদের হলো নটোকট থাকে আজীবন। আর এই ভার্টিব্রাটার যে আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম আর কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা
কর্ডাটা তিনটে সাব ফাইলাম আছে, এর মধ্যে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তো এর মধ্যে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটার আজীবন নটোকট থাকে, অর্থাৎ এদের নটোকটটার মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। কিন্তু ভার্টিব্রাটা পর্বে যে প্রাণীগুলো আছে তাদের নটোকটটা কিন্তু মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এই কারণে তোমাদের একটা খদাগের কোশ্চেন পড়ে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী প্রাণী নয় কেন? ওখানে কিন্তু এই ব্যাখ্যাটাই মূলত দেয়া আছে যে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা কোয়াডাটা পর্বের হলেও এদের আজীবন নটোকট থাকে, এদের মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। এখন দেখো এই ইউরো কর্ডাটার মধ্যে আরও কিছু ক্লাস আছে, সেফালো কর্ডাটার মধ্যে আরও কিছু ক্লাস আছে, মানে সেফালো কর্ডাটার মধ্যে কোনো ক্লাস নাই। এই যে ভার্টিব্রাটার মধ্যে আরও 2টা ক্লাস আছে, দেখো ন্যাথোস্টোমাটা ছিল আর সাইক্লোস্টোমাটা ছিল। আর এই ইউরো কর্ডাটার মধ্যে আছে দেখো অ্যাসিডিয়াসিয়া আছে, থ্যালিয়েসিয়া আছে আর লার্ভেসিয়া আছে। আচ্ছা, তো আমরা এক এক করে দেখি। এখন দেখো প্রথমে আছে ইউরো কর্ডাটা। ইউরো কর্ডাটাকে বলা হয় সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা কেন বলা আছে? ইউরো কর্ডাটার যে প্রাণীগুলো আছে এগুলোর মুখে সাইফন নামক একটা অঙ্গ থাকে, ওই সাইফন দিয়ে সজোরে পানি বাইরের দিকে বের করতে পারে। তোমরা যদি সামুদ্রিক মাছ দেখে থাকবা এগুলো, সেক্ষেত্রে তোমরা দেখে থাকছো যে মুখের দিক দিয়ে পানি ওপরের দিকে বের করে দেয়। দেখছো কেউ নাকি? টিভি মাছ যেভাবে দেয়, শুশুক যেভাবে দেয় হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকম। তবে ওদের দেওয়ার কারণ হলো এদের মুখে, মানে মুখে না, ওটা ওদের হলো যে মাথার ওপরের দিকে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রের নাম হলো সাইফন। ওই সাইফন নামক ছিদ্রে সজোরে পানি বের করে দেয়। এই কারণে এই ইউরো কর্ডাটা পর্বের প্রাণীদেরকে বলা হচ্ছে সাগর ফোয়ারা। এটা কিন্তু মাথায় রেখো, ইউরো কর্ডাটার প্রাণীগুলোকে বলা হচ্ছে সাগর ফোয়ারা। তো আরও একটা কথা তোমাদের বইয়ে নাই, চাইলে লিখে দিতে পারো, এটা অন্য বই থেকে কালেক্ট করা, যে এদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। পেরিস্টালসিস বিষয়টা কি? পেরিস্টালসিস অর্থাৎ সংকোচন প্রসারণ। তোমরা জানো তোমাদের দেহের মধ্যে যত জায়গায় সংকোচন প্রসারণ ঘটে, ওই সংকোচন প্রসারণ না বলে আমরা বলি হলো পেরিস্টালসিস। এখন হৃদচক্রে অর্থাৎ আমাদের হৃদপিণ্ডের মধ্যে রিভার্স পেরিস্টালসিস ঘটে, এটা আমাদের না, কিন্তু এই ইউরো কর্ডাটার প্রাণী যে কয়টা আছে তাদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে। তোমরা চাইলে লিখে নিতে পারো। এখন দেখো ইউরো কর্ডাটার বৈশিষ্ট্যগুলো তোমরা সব রিডিং পড়ে নিবা, তেমন কিছু নাই। তবে এমসিকিউ আসার মতো একটা লাইন আছে, দেখো এদের দেহে সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্ট নামক আবরণ থাকে। তাহলে এদের দেহ যে আবরণ তার নাম হলো টিউনিক বা টেস্ট, আর এই আবরণটা কি নির্মিত? সেলুলোজ নির্মিত, মাথায় রেখো। এরপরে বাকি বৈশিষ্ট্যগুলো ততটা ইম্পর্টেন্ট না। এরপরে অ্যাসিডিয়াসিয়া আছে, থ্যালিয়েসিয়া আছে, লার্ভেসিয়া আছে। এর মধ্যে দেখো প্রথমটা আছে স্ফীতকার বা নলাকার, এরপরে থ্যালিয়েসিয়া আছে লেবু বা পিপি আকৃতির, আর লার্ভেসিয়া মনে রাখবা ব্যাং যখন লার্ভার মতো থাকে তখন হলো ব্যাঙা শিকার থাকে, তাহলে ব্যাঙা শিকার হলো লার্ভেসিয়া। আর এক্ষেত্রে হলো লেজ থাকে, ব্যাঙা শিকার হবে লার্ভেসিয়া, আর এদের হলো লেজ থাকবে একটা। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এর পরবর্তীতে আসে তোমাদের এমসিকিউ, মানে রিটেন মূলত আসে হলো ওই যে আগে 8টা পর্ব 9টা পর্ব ছিল, আর ওদিকে শেষে ওই যে ভার্টিব্রাটার যে মানে শ্রেণীগুলো আছে ওইখান থেকে রিটেন আসে আর কি মূলত। তো এরপরে দেখো সেফালো কর্ডাটা। সেফালো কর্ডাটা দেখো এখানে একটা কথা লেখা আছে, এ পর্যন্ত 33 প্রজাতির সেফালো কর্ডেট পাওয়া গেছে। আর সেফালো কর্ডাটার মধ্যে কয়েকটা পয়েন্ট একটু পড়তে হবে ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হলো এদের ওরাল হুড বা ওরাল ছিরি থাকে, এদের মুখের দিকে ওরাল হুড বা ওরাল ছিরি থাকে। আর এদের হলো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো এদের ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত। এদের ফুলকাগুলো অ্যাট্রিয়াম, তোমরা জানো আমাদের হৃৎপিণ্ডে প্রকাশিত আছে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। তো এখানে এদের যে ফুলকাগুলো আছে এগুলো হলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত হবে। আর তার থেকেও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে এই যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে কোনোগুলো পড়ো আর না পড়ে একটা জিনিস পড়বা, সেটা হলো এই গেটার দান আকারের মায়োটোম পেশি থাকে। এদের দেহের দুপাশে যে পেশি থাকে এই পেশির নাম হলো মায়োটোম পেশি। আর এই মায়োটোম পেশিগুলো দেখতে কীরকম আকার? গেটার দান আকারের। এরপরে কোয়াডাটা নন কোয়াডাটার পার্থক্য আছে, তোমরা এগুলো পারবা, আমি আগেই বলে ফেলছি সবগুলো। আর একটা কথা আছে দেখো ভার্টিব্রাটা পর্ব। ভার্টিব্রাটা পর্বের আর এক নাম হলো ক্রানিয়াটা। এই ক্রানিয়াটা কেন বলা হয়? কারণ এই যে ভার্টিব্রাটা পর্বের প্রাণীদের মস্তিষ্ক, এই মস্তিষ্কটা অস্থিময় বা তরুণ অস্থিময় কেরেনিয়ামের মধ্যে অবস্থান করে। অস্থিময় বা তরুণাস্থিময় কেরেনিয়ামের মধ্যে অবস্থান করে বলে এই ভার্টিব্রাটা পর্বের আর এক নাম হলো ক্রানিয়াটা। আচ্ছা, তো এরপরে কয়েকটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যের মধ্যে কোনো বৈশিষ্ট্য তেমন ইম্পর্টেন্ট না, তবে একটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, সেটা হলো 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। ভার্টিব্রাটা পর্বের প্রাণীদের 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এবার বাকি বৈশিষ্ট্যগুলো রিডিং দিবা, তেমন এমসিকিউ আসতে দেখা যায় না, রিটেনেও খুব বেশি আসে না। এরপরে দেখো ভার্টিব্রাটা পর্ব। ভার্টিব্রাটা পর্বের 2টা
সুপার ক্লাস ছিল জানো, সেটা হলো একটা ছিল সাইক্লোস্টোমাটা, একটা হলো ন্যাথোস্টোমাটা ছিল। তো এখন সাইক্লোস্টোমাটার মধ্যে আরও কয়েকটা পার্ট ছিল, যেমন মিক্সিনি, পেট্রোমাইজন টিটা। তো দেখো এই মিক্সিনির মনে রাখবা হ্যাকফিশ, মিক্সিনির পর্বের মাছগুলোকে বলা হয় হ্যাকফিশ নামে পরিচিত। মনে রাখবা মানুষ হাক করতে পারে, তাহলে মিক্সিনি পর্বটাকে মানুষ দিয়ে তুলনা করবো, তাহলে এদের আর এক নাম হলো হাকফিশ। এখন হাকফিশ না, কিন্তু এদেরকে কিন্তু হ্যাকফিশ বলে, HAG হ্যাকফিশ কিন্তু। আর এই HUG এই হাক অর্থ জড়িয়ে ধরা, কিন্তু এদের নাম কিন্তু দেখো HAG হ্যাকফিশ। তাহলে এদের মিক্সিনি পর্বের প্রাণীদেরকে বলা হবে কি ফিশ? হ্যাকফিশ বলা হবে। আচ্ছা, এরপরে দেখো একটা বলা আছে 70 প্রজাতির হ্যাকফিশ রয়েছে বর্তমানে। আর এদের দেখতে কীরকম আকার? এদের দেখতে অনেকটা বাইন মাছের মতো, বাইন মাছ বা ইলফিশ, তোমরা সামুদ্রিক ইলফিশ দেখে থাকছো। তো এদের দেখতে অনেকটা সামুদ্রিক বাইন মাছ বা ইলফিশের মতো। এরপরে এখানে তেমন কিছু পড়ার মতো নাই, তবে একটা জিনিস আছে দেখো, এদের মুখে হলো 4 জোড়া কর্ষিকা থাকে, অর্থাৎ এইখানের দিকে যদি একটু খেয়াল করো দেখো, এখানে দুইটা করে 4 জোড়া কর্ষিকা। এখানে হয়তো খুব ছোট ছোট চিত্র, এটা বড় চিত্র দেখলে ভালো হতো। এখানে 4 জোড়া কর্ষিকা আছে, অর্থাৎ মুখের দিকে 4টা সরু সরু এরকমভাবে 4 জোড়া আছে কর্ষিকা। আর এদের কিন্তু লার্ভা দশা নেই, এই কথাটা মাথায় রেখে, এদের লার্ভা দশা নেই। আচ্ছা, এরপরে দেখো আছে পেট্রোমাইজন টিটা। পেট্রোমাইজন টিটা আর এক নাম হলো দেখো ল্যাম্পেরে। এখন দেখো এই পেরে শেষের কথাটা উচ্চারণ দেখো, পেরে আছে, পেরে দিয়ে মনে রাখবা পেট্রোমাইজন টিটা। তাহলে পেট্রোমাইজন টিটা মনে রাখবে কোনটা দিয়ে? ল্যাম্পেরে দেখো শেষে প্রে আছে, প্রে দিয়ে মনে রাখবা পেট্রোমাইজন টিটা। তাহলে পেট্রোমাইজন টিটার আর এক নাম কি? ল্যাম্পরে, মাথায় রাখবা। আর এদের মূলত ডিম ফুটে অ্যামিসিড লার্ভা বেশি আছে, অর্থাৎ এদের ডিম ফুটে যখন লার্ভাটা বেরিয়ে আসে, অর্থাৎ ভ্রূণটা বেরিয়ে আসে, সেটার নাম দেওয়া হয় কি? অ্যামিসিড লার্ভা। এরপরে দেখো এখানে আরও একটা কথা আছে ইম্পর্টেন্ট, সেটা হলো 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এদের কিন্তু 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে, এটা কিন্তু মাথায় রেখো। এরপরে দেখো ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটার কিছু বৈশিষ্ট্য আছে, এর পর্ব আছে, সেগুলো আমরা পড়বো। এখানে 7টা পর্ব রয়েছে, 7টা শ্রেণী রয়েছে, পর্ব বললে ভুল হবে, 7টা শ্রেণী রয়েছে। আর তোমাদের যখন রিটেনে আসবে তখন তোমরা মূলত ইংরেজি ওয়ার্ডগুলো ইউজ করবা, কারণ টিচাররা তাহলে খুশি হবে। তবে কারো যদি বানান খুব বেশি সমস্যা দেয় বা প্যারা দেয়, তাহলে ইংরেজি বানানগুলো দেওয়ার দরকার নেই। তো ইংরেজি নামগুলো যেমন কন্ডিকথিস, এই ইংরেজি উচ্চারণটা লিখবে খাতায়, তাহলে টিচাররা একটু খুশি হবে আর কি। রিটেনে তো জানো টিচাররা খুশি হলে বেশি মার্ক পাওয়া যায়। আচ্ছা, তোমাদের কি ক্লাসটা বোরিং লাগছে নাকি? তোমরা তো রেসপন্স দিচ্ছ না তেমন। না 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 ভাইয়া, ঠিক আছে, কন্টিনিউ করো ভাইয়া। আচ্ছা, ভালোই তো। ক্লাস ভালো লাগছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে তোমরা তো প্রথম ক্লাসটা মিস করলে, তাহলে আর কি বলবো। প্রথম ক্লাসটা মিস না করলে আরও সুন্দরভাবে বুঝতে পারতে আশা করি, কারণ প্রথম ক্লাসে যে টেকনিকগুলো দিয়েছিলাম ওইগুলো দিয়ে এই যে মলাস্কা থেকে কোয়ার্টারটা পর্যন্ত পর্বগুলো পড়লাম, এর মধ্যেও অনেকগুলো বৈশিষ্ট্য প্রথম দিকে আমি পড়িয়ে ফেলছিলাম কিছু টেকনিক দিয়ে। তো সমস্যা না, আস্তে আস্তে হবে। তোমরা ক্লাসগুলো রেগুলার করো, আমাদের এক্সামগুলো অংশগ্রহণ করো। আজকে ভাইয়া গত ক্লাসটা আজকে দেখে নিও, সমস্যা। হ্যাঁ, আর গ্রুপের মধ্যে যেহেতু এক্সামের লিঙ্কটা থাকে, তোমরা ওইখানে গিয়ে আবার যারা পরীক্ষা দেওনি তারা ওইখানে গিয়ে পরীক্ষা দিয়ে নিবা। আমরা সেই অফারটা দিয়ে দেয়, যারা পরীক্ষা দিয়েছে তাদের না সুযোগ থাকলে, যারা পরীক্ষা দেয়নি তাদের আবার দেওয়ার সুযোগ আছে, সমস্যা নাই। তবে হয়তো তাদের রেজাল্ট আর পাবলিশড হবে না, কারণ আমরা যারা ক্লাস করে পরের দিন এক্সাম দেয় দেখা যায় সবাই 30-এর মধ্যে 30 পাই। হ্যাঁ, এখন তাদের ওই রেজাল্ট পাবলিশ করতে গিয়ে আমাদের একটা জ্বালায় পড়তে হয়। হ্যাঁ, এখন সমস্যা না, তোমরা পাবা, কারণ যারা পাচ্ছে তারা মূলত রেগুলার ক্লাস করে আমাদের। কিন্তু তোমরা ক্লাস করো, আশা করি তোমরা ভালো পারবা, কারণ আমরা যা পড়াচ্ছি, টেকনিক দিচ্ছি, এখান থেকেই তো প্রশ্ন হবে। তো আচ্ছা, আমরা আর দেরি না করে শুরু করি। আমাদের আর বেশি পড়া নাই, হয়তো নামাজের পরপরই এসে বেশ সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তো দেখো এখানে একটা কথা আছে দেখো, তো তোমরা এই কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেজি আর সার্কোপটেজি 3টা বৈশিষ্ট্য একসাথে পড়বা। কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেজি, সার্কোপটেজি 3টা বৈশিষ্ট্য একসাথে কেন পড়তে বলছি? CS দিয়ে পড়বা একসাথে। কারণ দেখো এখানে দেওয়া আছে, দেখো এদের দেহে প্লাকয়েড নামক আইস থাকে। তাহলে কন্ডিক্সে আইস থাকে হলো প্লাকয়েড, আর অ্যাক্টিনোপটেজি থাকে দেখো সাইকোলয়েড বা টিনয়েড। আর এর পরের পেজে দেখবা সার্কোপটেজি আছে, তোমাদের বই যাদের কাছে আছে সেখানে দেখবা তাদের হলো গ্যানয়েড আইস থাকে, অর্থাৎ এদের দেহে যে আইস, এই আইসগুলোর নাম বুঝতে পারছো? তাহলে এদের দেহের আইসগুলো হলো প্লাকয়েড আইসে পরিণত। আর অ্যাক্টিনোপটেজির হলো সাইকোলয়েড বা গ্যানয়েড, সাইকোলয়েড বা টিনয়েড। আর সার্কোপটেজির ক্ষেত্রে গ্যানয়েড আইস থাকে। তাহলে 3টা যখন কম্বাইন করে পড়বা তখন ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এরপরে আসি, এরপরে দেখো এখানে বলছে এদের হলো অন্তকঙ্কালটা তরুণস্থিময়। অন্তকঙ্কাল বলতে ভিতরের যে হাড়গুলো আছে এগুলো তরুণস্থিময়, অর্থাৎ নরম।
কিন্তু এর পরের দুইটা পর্ব আছে দেখবা অস্থিময়, এর পরের পর্বটাও দেখবা অস্থিময় অন্তঃকঙ্কাল থাকে। এরপরে দেখো এখানে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে, আর এদের একটি করে 2টা ফুলকারন্ধ্র থাকে। তাহলে প্রথম মানে কন্ডিকথিস পর্বের হলো 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে, আর অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি দুইটারই একটি করে মানে উভয় পাশে, দেহের উভয় পাশে একটি করে 2টা ফুলকারন্ধ্র থাকে। আচ্ছা, তো এরপরে কথা আছে দেখো, এদের যে পুষ্য পাখনা থাকে, তোমরা জানো এই যে পিছনের দিকে যে এই পাখনাটা থাকে, এটাই মূলত মাছকে কিন্তু চলনে সাহায্য করে, অর্থাৎ মাছ কিন্তু চলতে পারে পিছনের পাখনা কাটে। এখন তোমরা আর কোনো মাছের পিছনের পাখনা কেটে দিও না, তাহলে কিন্তু আর চলতে পারবে না। আচ্ছা, তো এখানে দেখো এই পুষ্য পাখনাকে বলা হচ্ছে হেটারোসার্কাল। কন্ডিকথিসের পুষ্য পাখনা হলো হেটারোসার্কাল। হেটারোসার্কালটা কী জিনিস দেখো, এই একটা পাখনার একদিকে দেখো অল্প একটু, আর এদিকে দেখো একটু বড়, অর্থাৎ বড় ছোটো আছে। দেখো একদিকে পাখনাটা একটু বড় আর একদিকেটা একটু ছোটো, এই যে গঠনটা এটাকে বলা হচ্ছে হেটারোসার্কাল। তাহলে কন্ডিকথিস পর্বের মাছের ক্ষেত্রে এদের পুষ্য পাখনা হবে হেটারোসার্কাল। আর দেখো এই ক্ষেত্রে অ্যাক্টিনোপটেরিজি মাছের ক্ষেত্রে থাকবে হলো হোমোসার্কাল। হোমো কথাটা মানে অর্থাৎ হলো সমান, এরকম লেসের দিকটা এরকম গঠনটা এরকম সমান হবে, বুঝতে পারছো? লেসের দিকের গঠনটা এরকম সমান হবে, তোমরা মাছের দিকে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। এটার লেসটা হবে বা পুষ্য পাখনাটা হবে হোমোসার্কাল। আচ্ছা গেল। এরপরে দেখো এরপরে যে সার্কোপটেরিজি আছে পরবর্তী পেজে, ওইখানে দেখবা হলো ডাইফিসার্কাল লেস থাকে, অর্থাৎ এদের লেসটা এরকমভাবে এসে এইভাবে মিলিত হয়, এরকমভাবে মিলিত হয়, এটাকে বলা হয় ডাইফিসার্কাল। তিনটা একসাথে কম্বাইনে পড়বা হয়ে যাবে। আর এরপরে একটা বৈশিষ্ট্য আছে এখানে দেখো, এই বৈশিষ্ট্য আছে বায়ুথলি বা পটকা থাকে। তোমরা যখন রুই মাছ পড়বা তখন পড়বা বায়ুথলি বা পটকা, এই যে মাছের হলো শ্বসনের সাহায্য মানে ভেসে থাকতে সাহায্য করতেছে, শ্বসনে সাহায্য করতেছে, অক্সিজেনের আধার হিসেবে সাহায্য করতেছে। তো এদের দেহে হলো বায়ুথলি বা পটকা থাকবে। তো তোমরা দেখো এর যে উদাহরণগুলো আছে দেখো, এগুলো সব তোমাদের পরিচিত মাছ। আর এই যে মাছগুলো আছে দেখো, এগুলো সব প্রায় সামুদ্রিক মাছ, তাহলে তোমরা উদাহরণ কিন্তু আরও সহজে মনে রাখতে পারবা। আর এর পরে পেজে যে তোমাদের এতক্ষণ যে দেখো যেটা পড়াচ্ছিলাম, এখানে সেই গ্যানয়েটাইস অস্থিময় থাকে, এদের ডাইফিসার্কাল লেস থাকে। এই দেখো ডাইফিসার্কাল লেসটা এরকম দেখতে, অর্থাৎ এরকমভাবে ত্রিভুজ মতো হয়ে গেছে। আর আর এদের ক্ষেত্রে দেখো, আচ্ছা পটকা বা বায়ুথলি, তোমরা রুই মাছ যখন তোমাদের বাসায় যদি পরিচিত রুই মাছ যখন কাটে তখন দেখবা ওর পেটের মধ্যে একটা সাদা মতো একটা জিনিস থাকে, ওর মধ্যে ফাঁপা মানে ভিতরে বায়ু থাকে, তোমরা চেপে দিয়ে ফাটিয়ে দাও। হ্যাঁ দেখছো ওটা? হ্যাঁ ওই জিনিসটাই হলো ওই জিনিসটাই হলো বায়ুথলি বা পটকা, বুঝতে পারছো? ওই জিনিসটাকে বলা হয় বায়ুথলি বা পটকা। ওই জিনিসটা কিন্তু মাছকে ভেসে থাকতে সাহায্য করে, প্লবতা রক্ষা করে। হ্যাঁ ওই মানে পটকার আর এক নাম হলো বায়ুথলি। ওর অনেকগুলো কাজ আছে, তোমাদের রুই মাছের ক্ষেত্রে ওই পটকার গঠন পড়ানো হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে একটা জিনিস এ পেজে পড়াতে বাদ গেছে, দেখো একটা কথা হলো এখানে অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কথাটা মাথায় রেখো, এদের পাখনাগুলো জল জল করে, এই কারণে বলা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তাহলে অ্যাক্টিনোপটেরিজির মাছের পাখনাগুলো হবে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আচ্ছা, আর এরপরে দেখো এরপরে আছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজির ক্ষেত্রে এদের মাছকে বলা হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এক্ষেত্রে দেখো পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ থাকে, অর্থাৎ এদের পাখনার দিকে তাকাও কীরকম দেখতে কিন্তু। আর এই মাছের উদাহরণগুলো দেখো, তোমরা কিন্তু তেমন দেখো নাই বলা যায়। এই মাছগুলো কি তোমরা দেখছো তেমন? না ভাইয়া। আচ্ছা না ভাইয়া। তো হয়তো তোমাদের পুরনো বইয়ে একটা চিত্র ছিল মাছের এইখানে, তো সেই মাছটা হয়তো দেখছিলাম। গ্রামের দিকে সবাই বলে হেলিকপ্টার মাছ, তবে একসময় হয়তো হ্যাঁ কোন বই? মানে এই যে এই বই কিন্তু মানে আমাদের বেলায় যে বইটা ছিল এটা তো আপডেট বই, এটা হলো জুন 20-তে। আমাদের বেলায় যে বইটা ছিল ওখানে একটা এরকমই দেখতে অনেকটা। তো ওই মাছটার নাম গ্রামাঞ্চলে বলে হলো হেলিকপ্টার মাছ, তার গায়ে কাটা কাটা মতো থাকে, হয়তো ছোটো ভাত থাকতে খাইছিলাম আর কি। তো এখানে দেখো সমস্যা না, এই মাছগুলো তোমরা উদাহরণগুলো মনে রাখো, যে মাছগুলো তোমাদের যে কোশ্চেনকালে দেখো নাই, তো উদাহরণগুলো কিন্তু মনে থেকে যাবে। এরপরে দেখো এরপরে তিনটা পর্ব কিন্তু পড়ে আসছি, মানে ভার্টিব্রাটা পর্বে দুইটা ছিল, একটা হলো ন্যাথোস্টোমাটা আর একটা হলো সাইক্লোস্টোমাটা। তো তার মধ্যে এই ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা ভাগ আছে, 7টা শ্রেণী আছে, 7টা শ্রেণীর মধ্যে কিন্তু আমরা 3টা পড়ে ফেললাম। আচ্ছা এরপরে দেখো এরপরে আছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া কথাটার অর্থ হলো উভচর। অ্যামফিবিয়া বলতে বোঝানো হচ্ছে হলো উভচর প্রাণীদের। তোমরা জানো ব্যাঙ উভচর প্রাণী, অর্থাৎ ব্যাঙের যত যা আছে সবগুলো হলো উভচর। আর এদেরকে বলা হচ্ছে চতুষ্পদী প্রাণী, অর্থাৎ এগুলো মূলত সর্বপ্রথম যখন যাত্রা শুরু করছিল চার পা নিয়ে যাত্রা শুরু করেছিল, এখানে এদেরকে বলা হচ্ছে চতুষ্পদী প্রাণী। আর এরপরে দেখো প্রথম পয়েন্টে একটা কথা লেখা আছে, গরু ছাগলের মতো নাকি? হ্যাঁ অনেকটা, হ্যাঁ যখন জন্ম নেয় তখন 4টা পা নিয়ে জন্ম নেয়।
আচ্ছা, তো অ্যাম্ফিবিয়া পর্বের ক্ষেত্রে গরু ছাগল নাই, কারণ গরু ছাগল ম্যামালিয়ার মধ্যে পড়ে, যেহেতু ওরা মায়ের স্তন থেকে দুধ পান করে, এই কারণে ওরা হলো ম্যামালিয়া পর্বের মধ্যে পড়ে। মেমোরি। তবে অ্যাম্ফিবিয়া পর্বটার মধ্যে হলো উভচর প্রজাতি যত আছে, মানে যারা ডাঙায়ও বাস করে পানিতেও বাস করে, সেই প্রজাতিগুলো সবগুলোই অ্যাম্ফিবিয়ার মধ্যে। আচ্ছা, তো এরপরে প্রথমে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো এক্টোথার্মিক। এক্টোথার্মিক বৈশিষ্ট্যটা কি? এক্টোথার্মিক বৈশিষ্ট্য হলো, ধরে নাও তুমি একটা ব্যাংকে হাঁড়ির মধ্যে বসিয়ে পানির মধ্যে দিয়ে গরম করতে দিছো, তখন কিন্তু ব্যাংকটা চাইলেও ফার্স্ট চান্সে লাভ দিতে পারতো, কিন্তু সে কিন্তু লাভ দেয় না। সে কী করে, ওই পানি যত গরম হয় তার দেহটাকে তত ঠান্ডা করে ফেলে, কিন্তু একটা পর্যায়ে এসে তার ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে সে কিন্তু মারা যাবে। তো বিষয়টা ঠিক এরকম, যখন কোনো একটা প্রাণী দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করতে পারে, আমরা মানুষ কিন্তু চাইলে পারে না, কিন্তু ব্যাঙ কিন্তু তারা যদি গরমে রেখে দাও সে কিন্তু তার সেই পরিবেশে মানায় নিতে পারে, সেই পরিবেশ মানে তার দেহকে ঠান্ডা করে পরিবেশের সাথে মানায় নিতে পারে। তাহলে এই যে বৈশিষ্ট্য, এটাকে বলা হচ্ছে এক্টোথার্মিক। এক্টোথার্মিক বৈশিষ্ট্য হলো তা মূলত এরকম, যে পরিবেশের সাথে যদি দেহের তাপমাত্রাটা ওঠানামা করতে পারে তাহলে তাকে বলা হচ্ছে এক্টোথার্মিক। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে এখান থেকে আমরা পড়বো না, এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো কোথা থেকে জানো? এরপরে একটা ছক আছে, ওই ছক থেকে একসাথে এই যে তোমরা মাছ, সরীসৃপ, উভচর সবগুলো 10টা পয়েন্ট লেখা আছে, আমরা ওই 10টা পয়েন্ট ওইখান থেকে পড়বো। পড়লে কী হবে, যেহেতু আমরা তুলনা করে পড়লে তখন ওই 10টা পয়েন্ট, তোমাদের 10টা পয়েন্ট মনে থাকলে পরীক্ষায় যখন 5টা পয়েন্ট লিখতে বলবে তোমরা অনায়াসে পারবা। এ কারণে এখান থেকে বোঝাচ্ছি না, ওইখান থেকে সুন্দর করে বোঝাই দেবো। আচ্ছা, এখান থেকে রেপটিলিয়া কথার অর্থ হলো সরীসৃপ, তোমরা এটুকুই মাথায় রাখো, রেপটিলিয়ার কথা হলো সরীসৃপ। আর এদের তো 5টা নখযুক্ত আঙুল থাকে, এসব পারবা। আর এদের এই যে ফুসফুস টুসফুস এগুলো আমি পরবর্তীতে পড়াচ্ছি। এরপরে আছে দেখো এভিস। এভিসের আর এক নাম হলো ডিম্বস প্রাণী। এভিসের আর এক নাম হলো ডিম্বস প্রাণী। এখন এই এভিসের আর এক নাম হলো ডিম্বস প্রাণী। এখন এই ডিম্বস প্রাণী কেন বলা হচ্ছে পাখির ক্ষেত্রে? অর্থাৎ এই এভিস বলতে আর একটা কথা বলি, এভিস বলতে বোঝানো হচ্ছে তোমাদের যত পাখির জাত আছে সবগুলো এভিস পর্বের মধ্যে আছে। এবং দেখো এদের দেহটা কিন্তু পালকে আবৃত, তোমরা লোম আবৃত বলে বসো না, এদের দেহটা কিন্তু পালকে আবৃত। এভিসের পর্বের যে প্রাণী আছে তারা সবাই দেহটা পালকে আবৃত, এবং এদের গিরিবা প্রলম্বিত বা এস আকৃতির। তারপরে এদের উড্ডয়ন অঙ্গ হিসেবে দুটি পাখনা থাকে, এগুলো তো তোমরা জানো পাখির ক্ষেত্রে। আচ্ছা, আমাদের আর ক্লাস কিন্তু বেশি বাকি নাই, ইনশাল্লাহ আমরা নামাজের ব্রেক দেওয়ার আগেই আজকে ক্লাস শেষ হয়ে যাবো, তোমাদের সুখবর আর কি। আমরা প্রথম ক্লাসটাও জাস্ট টাইমে শেষ করতে পারছিলাম, মাশাআল্লাহ এই ক্লাসটাও শেষ পথে একেবারে প্রায়। আচ্ছা, এরপরে দেখো এদের দাঁতবিহীন চঞ্চু থাকে, অর্থাৎ এদের চোয়ালটা, এদের যে মুখের যে গঠনটা এরকমভাবে গঠনটা থাকে, এই গঠনটা মূলত সোয়ালে পরিণত হয়, অর্থাৎ প্রথমে দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়, যেটাকে তোমরা বলো ঠোঁটে পরিণত হয়। এরপরে এদের হাড়গুলো বায়ুপূর্ণ হয়, আর এদের হৃৎপিণ্ড হলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এগুলো আমি পরে পড়াচ্ছি। এদের দেহে দেখো প্রথম সমন্বশনিত বা এন্ডোথার্মিক দেখা যায়, অর্থাৎ এদের এন্ডোথার্মিক জিনিসটা কি? এন্ডোথার্মিক জিনিসটা হলো দেহ তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করতে পারে না, যেমন আমরা মানুষ কিন্তু চাইলে গরম পড়লে আমাদের দেহটাকে ঠান্ডা করতে পারি না, এটাকে এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে এন্ডোথার্মিক। এরপরে এই যে ম্যামালিয়া পর্ব আছে, যত স্তন্যপায়ী আছে সবগুলো এই পর্বের মধ্যে। এর মধ্যে 4 নাম্বার যে পয়েন্ট আছে তোমাদের মেডিকেলে অলরেডি একবার এসে গেছে, যে মাংসল ডায়াফ্রাম বা মধ্যস্থতা দিয়ে বক্ষ উদরগহ্বর পৃথক করা থাকে, অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে, অর্থাৎ পেট বলো আর বুক বলো, এই যে পেট আর বকের মধ্যে দুইটার মধ্যে একটা পার্থক্য করার জন্য একটা ডায়াফ্রাম থাকে, মাংসল ডায়াফ্রাম থাকে, যার কারণে দুইটা পৃথক থাকে। আচ্ছা, এটা যখন তোমাদের হ্যাঁ, ডায়াফ্রামের আরেক নাম হলো মধ্যস্থতা, আর এটা তোমাদের যখন জুওলজির 3য় অধ্যায় পড়াবো ইনশাল্লাহ, ওইখানে চিত্রের মধ্যে সব আছে। আচ্ছা, আমাদের এইটা হলো লাস্ট পেজ এই অধ্যায়ের, আমরা এর পরপরই ছুটি হয়ে যাবে, আজকের মতো ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, তোমরা এই ক্লাসটা কেমন হলো তো এর পরপরই, মানে ক্লাসটা শেষ হওয়ার পরপরই তোমাদের যে মেডিকেল অ্যান্ড ভার্সিটি সিকাস গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে একটু 5 মিনিট সময় বের করে একটু রিভিউ দিবা, যে আমাদের ক্লাসটা ভালো লাগছে কিনা, বা আমাদের ট্রিকটা একটু বেশি দিতে হতো কিনা, বা তোমাদের আর একটু ভালো কীভাবে নিলে ভালো হতো, তোমাদের যত পরামর্শ আছে মেডিকেল অ্যান্ড ভার্সিটি সিকাস গ্রুপে দিয়ে দেবা, কোনো ভয় নাই, কারণ ও গ্রুপে আমি আছি যতক্ষণ, আমি যেহেতু পারমিশন দিয়ে দিছি, তোমাদের ভয় নাই, কোনো ভাই কিছু বলবে না, যে কোনো ভাই ক্লাস দেন না কেন তোমরা ওখানে রিভিউ দিবা, আমি আছি, সমস্যা নাই। আর 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 যেহেতু নামাজে, আচ্ছা, আর এইখানে এই ছকটা দিয়ে আমি তোমাদের এতক্ষণ যেটা বলছিলাম, এই ছক দিয়ে দেখো 10টা পয়েন্ট আছে, তোমরা এই 10টা পয়েন্ট সব মুখস্থ করে ফেলবা। মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এই যে 5টা পর্ব থেকে আমরা সিরিয়াল মাফিক পড়ে আসছিলাম, সেই 5টা শ্রেণী আছে, এই শ্রেণীর মধ্যে 10টা বৈশিষ্ট্য আছে, আমরা দেখি। দেখো প্রথমটাতে আছে ত্বক ভেজা, যেহেতু মাছ আর উভচর এরা হলো মানে পানিতে থাকে, এদের ত্বকটা দেখবে ভেজা মতো, আর একটা গ্রন্থিময় নগ্ন মতো থাকে। আর ডানমালা আইস বলতে বোঝানো হচ্ছে কি, অর্থাৎ এদের আইসটা হলো স্যাঁতস্যাঁতে মতো অনেকটা, তোমরা ব্যাঙের এরকম চামড়ার গায়ে হাত দিয়ে দেখবা কীরকম চামড়া, হয়তো ধরুনি, আমি একবার হয়তো ব্যাঙ কাটছিলাম ট্রেনে থাকতে, এ শখবশত আর কি।
আচ্ছা এরপরে দেখো, এরপরে এই বাকি তিনটা হলো শুষ্ক গ্রন্থিময়। আচ্ছা একটা কথা এখানে মাথায় রাখবা, পাখি হলো লোমে পালকে আবৃত, আর মানুষের ক্ষেত্রে হলো লোমে আবৃত। এই দুটো কিন্তু গোলায় ফেলো না। আমি কিন্তু টেস্ট পরীক্ষায় মানে 5 মিনিটে উত্তর করতে গিয়ে তাড়াতাড়ি করে ভুল করে ফেলছিলাম আর কি। আমাদের স্কুল কলেজের যখন টেস্ট পরীক্ষা হয়েছিল, এমসিকিউ সহজ দেখে খুব দ্রুত দেখাইছিলাম, কিন্তু অপশানের মধ্যে দেওয়া ছিল পাখির দেহ লোমে আবৃত, মানে যে সত্যমিতার ক্ষেত্রে ছিল, কিন্তু আমি খেয়াল করি না, তাড়াতাড়ি করে দিতে গিয়ে পালকে আবৃত তা খেয়াল করি নাই। তোমরা যাতে ভুল না করো, পাখির দেহটা হলো পালকে আবৃত আর মানুষের দেহটা হলো লোমে আবৃত। আচ্ছা এরপরে দেখো চলনাঙ্গ পাখনা থাকে, আর আমাদের বাকিগুলো সবার পা থাকে, এগুলো পারবা। এরপর দেখো শ্বসনাঙ্গ, মাছের ক্ষেত্রে ফুলকা থাকে আর বাকিদের সবার ফুসফুস থাকে। এরপরে হৃৎপিণ্ডটা তোমাদের মুখস্থ করা লাগবে না, কীভাবে মনে রাখতে পারবা দেখো। হৃৎপিণ্ডর ক্ষেত্রে মাছটা প্রথমে পড়া শুরু করছিলে, তাহলে মাছের ক্ষেত্রে দেখো দ্বিপ্রকোষ্ঠী। এরপরে দেখো, এরপরে ছিল উপসর, তাহলে উপসরের ক্ষেত্রে তার থেকে এক বেশি ত্রিপ্রকোষ্ঠী। এবং এরপরে দেখো পাখির ক্ষেত্রে হবে 4 প্রকোষ্ঠী। আর এই সরীসৃপের ক্ষেত্রে হবে, সরীসৃপ যেহেতু পাখি আর উপসরের মধ্যে, তাহলে এটা হবে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠী। 4 প্রকোষ্ঠ বলতে আমাদের যেরকম চারটা প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডে, যে ওয়ালিন্দ বা অ্যাট্রিয়াম, আর ওদিকে ভেন্ট্রিকল বা নিলয়, তোমরা তো এগুলো জানো। তো এক্ষেত্রে হলো অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, অর্থাৎ সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ থাকে না। আর স্তন্যপায়ীর ক্ষেত্রেও সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠী। এরপরে দেখো এদের রক্তটা শীতল আর এদের রক্তটা উষ্ণ। আর এদের দেখো করটিক স্নায়ু থাকে 10 জোড়া করে, বাকি এদের থাকে 12 জোড়া। তোমরা জানো আমাদের 12 জোড়া করটিক স্নায়ু আর 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। আমাদের 12 জোড়া করটিক স্নায়ু পরবর্তীতে পড়বো, সমস্যা নাই। আচ্ছা এরপরে একটা কথা আছে দেখো, অক্ষিপল্লব। অক্ষিপল্লব অর্থাৎ তোমাদের চোখের ওপরে যে পাখনাটা আছে, মানে লোমটা আছে, ওইটাকে বলা হচ্ছে অক্ষিপল্লব। এখন এই অক্ষিপল্লব দেখো প্রথম দুইটার থাকে, প্রথম তিনটারই থাকে, 4টারই থাকে 3টা করে। আর আমাদের মানুষের কিন্তু 2টা থাকে, ডান চোখের এক উপরে একটা আর বাম চোখের উপরে একটা। এরপরে দেখো, এরপরে অবসারণী জিনিসটা কি, যখন আমাদের মানে জননাঙ্গ দিয়ে, অর্থাৎ আমাদের জনন ছিদ্র আর রেশন ছিদ্র একই হয়ে যায়, অর্থাৎ জনন ছিদ্র আর রেশন ছিদ্র যদি একই হয়, অর্থাৎ একটা ছিদ্র দিয়ে যদি আমাদের দেহের যে নাইট্রোজেন গঠিত বজ্র আছে প্লাস আমাদের যে জননকোষ শুক্রাণু ডিম্বাণু যদি একটা ছিদ্র দিয়ে আসে, তখন সেটাকে বলা হচ্ছে অবসারণী। এটা দেখো প্রথম 4টা, প্রথমটার নাই, পরের 3টার আছে, শেষেরটার নাই। এরপরে নিষেক তো তোমাদের আগেই বলছি, নিষেক বই নিষেকটা কি, যেহেতু আমাদের মানুষ তো পেটের মধ্যে নিষেক হয়, এই কারণে দেখো এদের ক্ষেত্রে অন্তনিষেক ঘটে, এই 3টারও অন্তনিষেক ঘটে, কিন্তু এই মাছ আর উপসর এরা হলো বাইরের দিকে ডিম্বাণু ছেড়ে দেয়, শুক্রাণু ডিম্বাণু। এরপরে দেখো প্রস্রাব, অর্থাৎ সন্তান কীভাবে প্রস্রাব করে দেওয়া আছে। আচ্ছা তো আজকের ক্লাসটা দেখো এই অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমরা কষ্ট করে নামাজটা পড়ে 5 মিনিটে আমার একটু একটা করে পোস্ট দেওয়া, নামাজটা শেষ করে 5 মিনিটে পোস্ট দেওয়া, এই অধ্যায়টা মাশাআল্লাহ শেষ হয়ে গেছে। আর নামাজের পরে তোমাদের আশা লাগবে না, বুঝতে পারছো, এই অধ্যায়টা শেষ হয়ে গেছে, আমার পিডিএফও শেষ, এই অধ্যায় শেষ। আর ক্লাসটা কেমন লাগছে সবাই রিভিউ দিবা। আর আজকে ক্লাসটা শেষ হয়েছে, সমস্যা হয়েছে মানে খুশি তো নাকি অখুশি, যে তোমার ক্লাসটা 8টা পর্যন্ত ছিল কিন্তু এখনই শেষ হয়ে গেছে? খুশি ভাইয়া। আচ্ছা আর এমনিতে আবহাওয়া ভালো না, তো ভালোই হলো আমার দিক থেকে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।